গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে গুড মর্নিং। ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। হ্যাঁ, একটু অবাক হবে তোমরা, কারণ ভাববে যে লাইভ ক্লাস হচ্ছে না, ম্যাম গুড মর্নিং বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 26 তারিখ অর্থাৎ তোমাদের সেই জন্য সেই দিনের ক্লাসটা আজকে আমি রেকর্ডেড করে দিচ্ছি। তো তোমাদের রেগুলারিটি যেন মেনটেন থাকে, তাই জন্যই এই ভিডিওটা করে দেওয়া। তো আজকে আমি একদম কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত কোয়েশ্চেন রেগুলার বেসিসে, সেগুলোই তোমাদেরকে আমি করাবো, রিভিশনটা শুধু থাক, ঠিক আছে? চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নিই। বলছে ভারত দ্বিতীয় আঞ্চলিক মুক্ত ডিজিটাল স্বাস্থ্য সম্মেলন RODHS 2025 কোথায় আয়োজন করছে? কি বলছে সেটা হচ্ছে তোমাদের রিজিওনাল ওপেন ডিজিটাল হেলথ সামিট। রিজিওনাল ওপেন ডিজিটাল হেলথ সামিট 2025, এবং এটা হচ্ছে সেকেন্ড এডিশন। দেখতেই পাচ্ছ, দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ড এডিশন। এটা কোথায় হতে চলেছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। অলরেডি হয়ে গেছে। কবে থেকে কবে? টাইম ছিল তোমাদের 19শে নভেম্বর থেকে 21শে নভেম্বর। ব্যাপারটা কি? এটা কিন্তু WHO, বুঝতেই পারছো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের দ্বারাই এটা বেসিক্যালি করা হয়। তাদের মধ্যে যদি আমরা দেখি WHO এর এস্টাবলিশ 1948, 7th অফ এপ্রিল হচ্ছে এর প্রতিষ্ঠান, বা যেটা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 7th অফ এপ্রিল। আর এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, এবং ডক্টর টেড্রোস হচ্ছেন তার হেড। আচ্ছা, গেল। এইবার চলে এসো, এই যে এই সামিটটা বলছে যে মুক্ত ডিজিটাল স্বাস্থ্য সম্মেলন, এর উদ্দেশ্য কি কি হতে পারে? এর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেখা যে হেলথ সেক্টরে ডিজিটালি কতটা আপডেট হয়েছে, এবং সেই ডিজিটালাইজড হয়ে সলিউশনের জন্য যে কোনো রকম কোনো রোগ বিধি বা কোনো রকম রোগকে শনাক্ত করার জন্য এই যে ডিজিটালি সেটা কতটা ইউজফুল হয়েছে এবং কতটা ইউজ করতে পারছে, সেটাই কিন্তু এই ক্ষেত্রে দেখা হবে, এবং সেটা নিয়ে আলাপ আলোচনা। তবে আরেকটা জিনিস, এখানে কিন্তু মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স কারা কারা এর মধ্যে রয়েছে? হ্যাঁ, একদমই তাই, ঠিক শুনছো। এখানে কিন্তু হোস্ট করছে কারা? হোস্ট কান্ট্রি কারা? হোস্ট করছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইউনিসেফ। একদমই তাই, ইউনিসেফ। ঠিক আছে। রিসেন্টলি কিন্তু কৃতি সুয়েশ, যিনি হচ্ছেন ইউনিসেফ এর মধ্যে চাইল্ড রাইটস এর জন্য একজন অ্যাডভোকেট হিসাবে কিন্তু নিয়োগ হয়েছেন কৃতি সুয়েশ। তার নামটাও একটু মনে রাখো, চাইল্ড রাইটস অ্যাডভোকেট। আচ্ছা, আর যদি দেখি ইউনিসেফ কত সালে গঠন হয়েছিল? 1946। এর হেডকোয়ার্টার কোথায় হবে? নিউ ইয়র্ক। তাহলে বোঝা গেল একটার সাথে আরেকটা লিঙ্ক। তাহলে কি কি বললাম? নিউ দিল্লিতে কিন্তু সেকেন্ড আঞ্চলিক মুক্ত অর্থাৎ সেকেন্ড রিজিওনাল ওপেন ডিজিটাল হেলথ সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। কবে থেকে কবে? 19 থেকে 21শে নভেম্বর। এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইউনিসেফ এরা মিলে কিন্তু যৌথভাবে উদ্যোগে এটি আয়োজন করেছে। আরেকটা, তাহলে আমরা বলতে পারি তাহলে ফার্স্ট এডিশন কবে হলো? ফার্স্ট এডিশন কবে হয়েছে? ফার্স্ট এডিশন কিন্তু হয়েছে 2024-এ। 2024-এ কেনিয়াতে। 2024-এ কেনিয়াতে কিন্তু কেনিয়াতে প্রথম এডিশনটা সংগঠিত হয়েছিল। বোঝা গেল? আর কোন এলাকা বেসিস, যেহেতু রিজিওনাল বলেছে, এই ক্ষেত্রে এরিয়াটা কিন্তু হয়ে যাচ্ছে কোথায়? সাউথ ইস্ট এশিয়া। ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়া। নেক্সট, এখানে দেখতে পাচ্ছ হু অর্গানাইজড ইট? ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং আইটি, ন্যাশনাল হেলথ অথরিটি NHA এবং WHO সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল অফিস ইউনিসেফ। ঠিক আছে। পারপাস কি? টু ব্রিং, এই পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পারপাস কি? টু ব্রিং কান্ট্রিজ টুগেদার টু ইমপ্রুভ ডিজিটাল হেলথ সিস্টেম। আর ইন্ডিয়াস কি হাইলাইটস? এখানে কি বলছে? ইন্ডিয়া showcase its strong digital public infrastructure,
যেখানে আধার ডিজিটালি আইডেন্টিফাই করে দিয়েছে, ইউপিআই ফার্স্ট ডিজিটাল পেমেন্টস হয়েছে, তারপরে তোমাদের কোউইন যেখানে ভ্যাকসিনেশন প্ল্যাটফর্ম, অনলাইনে তোমরা ভ্যাকসিন বুকিং করতে পেরেছো, তো সেই জন্য, এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ABDM ডিজিটাল হেলথ রেকর্ডের মধ্যেও কিন্তু ইনক্লুডেড হয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে হোয়াট ইজ RODHS? এখানে রিজিওনাল প্ল্যাটফর্ম টু ইমপ্রুভ ডিজিটাল হেলথ ইন সাউথ ইস্ট এশিয়া, এগুলো বলেই দিলাম। আর WHO স্মার্ট গাইডলাইন্স থাকবে, ইউজ ইন এআইটাও হেলথ সেক্টরও বাদ থাকবে কেন, সেখানেও ইউজ হবে। বেটার কোঅপারেশন বিটুইন কান্ট্রিজ, বৈদেশিক আর ভালো সম্পর্ক, এবং বিল কান্ট্রি স্পেসিফিক প্ল্যানস ফর ডিজিটাল হেলথ। ঠিক আছে, নেক্সট, সরকার 29টি শ্রম আইনকে একত্রিত করে কতগুলি ব্যাপক শ্রম আইনে পরিণত করেছে? এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জন্য, তার কারণ এই যে 29টি কোড ছিল, 29টি গভর্নমেন্টের কনসিলর যেটাকে করলো কনসলিডেটেড, যে 29টা ছিল সেটাকে ছোট করে কটাতে নিয়ে আসলো, সেটা হচ্ছে চারটে লেবার কোড যে কিন্তু নিয়েছে। অ্যাকচুয়ালি এই 29টা শ্রম আইন যখন তৈরি হয়েছিল, সেটা কোন সময় হয়েছিল, সেটা ব্রিটিশদের সময় কিন্তু এটা তৈরি হয়েছিল। সেই সময়কালটা যদি দেখি, খুব যদি ভুল না হয়, ব্রিটিশদের সময়কালীন ওই 1930-তে কিন্তু এই ইন্ডিয়াতে সেই সময় তৈরি করা হয়েছিল ব্রিটিশদের। তো অবশ্যই সেই রুলস গুলোকে, সেই আইনগুলোকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা ছিল। এবার কোথায় কি কি হচ্ছে সেটা একটু দেখে নি। দেখো এখানে রয়েছে ট্রান্সফর্মিং লেবার গভর্নমেন্ট বিফোর 29 এক্সিস্টিং লেবার লস, সেটা হচ্ছে 4 লেবার কোডস। দ্য কোড অন ওয়েজেস 2019, ওয়েজেস এর উপরে, অর্থাৎ ওয়েজেস মানে বুঝতেই পারছো যে শ্রমিকদেরকে যেই পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটার উপর একটা কোড নেওয়া হয়েছে 1 নম্বরে। 2 নম্বর কাদের জন্য রাখা হয়েছে? দা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, মানে অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে কিছু কিছু কোম্পানি বা অনেক ক্ষেত্রে কোম্পানি যখন দেখছে তাদের রেভিনিউ ঠিকঠাক মার্কেট থেকে তুলতে পারছে না এবং তারা কর্মীদেরকে মাইনে দেবে কোথা থেকে, তো সেই সময় কি হতো, কর্মী ছাঁটাই করা হতো। আগে কিন্তু 100 জন কর্মী হোক বা যতজন কর্মীকে তারা ছাঁটাই করছে, অ্যাটলিস্ট গভর্নমেন্টকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে হতো। বাট এখন কিন্তু 300টারও বেশি যদি কর্মী ছাঁটাই হয়, মানে বেশি নয়, মানে মিনিমাম 300 জন কর্মী ছাঁটাই হলে বা 300 জনের থেকে কম কর্মী ছাঁটাই হলে তাহলে কিন্তু আর গভর্নমেন্টকে জানানোর প্রয়োজন নেই। আর এই একটা ল এর মধ্যে ইনক্লুডেড রয়েছে এবং তাদের অবশ্যই সিকিউরিটি মাস্ট। দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, সোশ্যাল সিকিউরিটি মানে হচ্ছে যাদের ক্ষেত্রে যেমন গিগ ওয়ার্কার্স, এক কথায় যাদেরকে আমরা বলবো গিগ ওয়ার্কার্স। কারাই গিগ ওয়ার্কার্স? জোম্যাটো, আজকে এখন কিছু খেতে ভালো লাগছে না, জোম্যাটো থেকে একটা অর্ডার করে দিত। জোম্যাটো, সুইগি, মিন্ত্রা, ফ্লিপকার্ট, এক কথায় এই যে ই-কার্ট, ব্লু ডার্ট, এই যে এই সমস্ত ডেলিভারি বয়, এরা তো যেরকম ভাবে এদের মানে অনেকের তো পার ডে পারিশ্রমিক ইনক্লুড থাকে, তো এদের একটা মানে কি বলবো ইন্স্যুরেন্স সিকিউরিটি, হেলথ, এদের তো কোনো হেলথ ইন্স্যুরেন্স কাজের ক্ষেত্রে সেই সিকিউরিটি গুলো নেই, বাট সেরকম একটা সিকিউরিটি আনার জন্য কিন্তু বলা হয়েছে। আরেকটা লাস্ট যেটা দা অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, এটা সমস্ত ক্ষেত্রে যেটা তোমার অবভিয়াসলি বা বিভিন্ন লেবাররা, যেটা এর আগেও বলা হয়েছে কল কারখানা বা বিশেষ করে খনিতে যে সমস্ত কাজ করছে লেবাররা, তাদেরকেও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে সেই কোডটায়। এখানে কিন্তু রুলস যেটা 29 লস ছিল, সেখানে কিন্তু রুলস ছিল 1436টা। আমি একটা ডিফারেন্সটা আমরা দেখি, 1436টা রুলস, এখানে কিন্তু মাত্র 351টা নিয়ে আসা হয়েছে। রিটার্নস এখানে 31, ফর্মস 181, এখানে ফর্মস রাখা হয়েছে 73, রেজিস্টার্স 84, এখানে 8, এবং রেজিস্ট্রেশন মানে সবে তো জিনিসটা চালু হয়েছে, তারপরে তো সমস্ত অফিসিয়ালি জিনিসগুলো হতে হতে আরো পরবর্তী আপডেটও আমরা দেখতে থাকবো। বোঝা গেল? শুধু মনে রাখবে যে আগে যে 29টি শ্রম আইন ছিল সেটাকে কিন্তু এখন গভর্নমেন্ট কি করেছে, সেটাকে কমিয়ে নিয়ে এসে 4টে কোডে নিয়ে এসেছে। নতুন শ্রমিক আইনে কিন্তু 4টি কোড রয়েছে। আচ্ছা, আর এখানে
29 ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলে দিয়েছি, চলো সবকটাই মোটামুটি বলে দিয়েছি। নেক্সট, ভারত সকল রেল সিকেল সেল, যেটা হচ্ছে ভারত সিকেল, সকল কেন বলছি, সিকেল সেল অ্যানিমিয়া আমরা বলে থাকি, সিকেল সেল রোগের জন্য প্রথম দেশীয় CRISPR ভিত্তিক জিন থেরাপি চালু করেছে, তার নাম কি? কিসের নাম? সেটা হচ্ছে CRISPR বেসড জিন থেরাপি কি করেছে? সেটা হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি, দেখো একটা প্রশ্নের উত্তরের সাথে কতগুলো জিনিস জুড়ে আছে। তার নাম রাখা হয়েছে বিরসা 101। তাহলে বিরসা নাম দিয়ে বুঝতেই পারছো বিরসা মুন্ডাকে মানে তাকে উদ্দেশ্য করে নামটি রাখা রয়েছে, তাহলে সেটা ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি লঞ্চটা কিন্তু হয়ে গেছে 15 নভেম্বর, কারণ তার 150তম বার্থ অ্যানিভার্সারি কিন্তু সেদিনকে ছিল। আচ্ছা, সিকেল সেল অ্যানিমিয়া কি? সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে আমাদের যে ব্লাড সেল যার মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, তারই অনিয়তাকার আকৃতি এবং অনিয়ন্ত্রণকরণের ফলেই কিন্তু এই সিকেল সেল অ্যানিমিয়া বা বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার মধ্যে জানো যে রক্তাল্পতা রোগটি রয়েছে। তো সেই অর্থাৎ এই আমাদের যে রেড ব্লাড সেল রয়েছে তাকে আমরা তো তাদের আকৃতি ওপর থেকে দেখলে এরকম লাগে, আর যদি সাইড থেকে দেখি মাঝখানটা গর্ত এবং সাইডটা এরকম উঁচু থাকে। বেসিক্যালি এইটার আকৃতি যদি আমরা ওপর থেকে দেখি এরকম হয়ে যায়, লোহিত রক্তকণিকা গুলো এরকম যখন সি আকৃতির হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সিকেল সেল এটা এক ধরনের ক্রনিক ডিজিজ। আর বেসিক্যালি এই সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু জেনেটিক এবং এটা হচ্ছে একটি ক্রনিক ডিজিজ। আর ইন্ডিয়া, অবশ্যই ভারত কিন্তু যেমন টিবি রোগের সাথে সাথে এই সিকেল সেল অ্যানিমিয়া সেটাকেও নির্মূল করার জন্য কত টার্গেট নিয়েছে? 2047 কিন্তু টার্গেট নিয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার জিন থেরাপি কিন্তু এটা নিজে থেকে ডেভেলপ করেছে, সম্পূর্ণ নিজে থেকে কিন্তু ডেভেলপ করেছে ইন্ডিয়া। এবং কি বললাম, টার্গেট রয়েছে কোথায়? 2047 যে পুরোপুরি সিকেল সেল অ্যানিমিয়া ফ্রি কিন্তু ইন্ডিয়াকে ঘোষণা যেন করতে পারে, তারই একটা উদ্যোগ। আর বুঝতেই পারছো এই যে জিন থেরাপির মাধ্যমে কি করা হবে, যেই ধরনের মানে অবভিয়াসলি সে ব্লাড সেলগুলো যেগুলো এফেক্টেড হচ্ছে আস্তে আস্তে তাকে কানেক্ট করা, সেই খারাপ অংশটাকে বাদ দিয়ে আবার ভালো কিছু জুড়ে দেওয়া বা সেটাকে রিজেনারেট করা, এটাই হবে কাজ। জিন থেরাপি মানে বুঝতেই পারছো একটু কিছুটা সময় ব্যাপী একটি চিকিৎসা। আচ্ছা, আর এখানে মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড সায়েন্স কারা কারা যুক্ত রয়েছে? মিনিস্ট্রি অফ জিতেন্দ্র সিং, মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড সায়েন্স, প্লাস কে যুক্ত রয়েছে? CSIR এবং আর যুক্ত রয়েছে ইনস্টিটিউট অফ জিনোমিক্স, ইনস্টিটিউট ছোট করে লিখলাম, ইনস্টিটিউট অফ জিনোমিক্স। ঠিক আছে, এরা মিলিতভাবে কিন্তু এই বিরসা 101 জি লঞ্চ করেছে। বাকি সমস্ত ইনফরমেশন যেগুলো বলেছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাই বিরসা নামটা মনে রাখবে, সিকেল সেল অ্যানিমিয়ার সাথে যুক্ত হয়েছে, তার কারণ 2025 কিন্তু তার 150তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছিল। নেক্সট যাই, কোন দেশ বিশ্বের প্রথম পারমাণবিক প্রতিরোধী কৃত্রিম ভাসমান দ্বীপ তৈরি করেছে? এই সমস্ত কাজকর্ম একজনই করতে পারে, একজনদের মানে পক্ষেই করা সম্ভব, সেটা হচ্ছে নান আদার দ্যান চায়না। ভাবো কি কি করেছে। একটা তো সমুদ্রের মধ্যে মানে সাউথ চায়না সিতে, বুঝতেই পারছো কোন লোকেশনে, সেটা হচ্ছে তোমাদের সাউথ চায়না সি। মানে ওর তো অনেকের সাথে মোটামুটি দ্বন্দ্ব গন্ডগোল লেগে থাকতে পারে, ডিসপিউট যেটা চলেছিল সাউথ চায়না সি নিয়ে, ভিয়েতনাম ও সমস্ত দেশের সঙ্গে। বেসিক্যালি এটা যেখানে তৈরি করছে সেই দ্বীপটা, কৃত্রিম ভাবে তৈরি যে দ্বীপটা, এটাকে বলছে যে কোনো যদি নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্র যদি এর মধ্যে প্রয়োগ করা হয় বা এনি কাইন্ড অফ যেখানে নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার পাওয়ারটাকে ইউজ করা হচ্ছে, তাও কিন্তু এই দ্বীপের কোনো কিছুই বিনষ্ট মানে নষ্ট করতে পারবে না। এক নাম্বার, মানে নিউক্লিয়ার পাওয়ারকে নিউক্লিয়ার এটাকে নষ্ট করতে পারবে না। দুই,
যেহেতু ওই সাউথ চায়না সিতেই অনেক সময় টাইফুন যেটা বলি ঘূর্ণিঝড়, সেই টাইফুন যেটা যদি মানে তার পাওয়ার যদি বলা হচ্ছে যে সেই টাইফুন যদি ক্যাট 17 মানে হাই-ফাই মানে খুবই তীব্র ধরনের ঝড়ও হয়ে থাকে, সেটাও কিছু করতে পারবে না। আচ্ছা তাহলে সমুদ্রের মধ্যে তো ঢেউ উঠতে পারে, বলছে যে সেই সমুদ্রের ঢেউ যদি 6 থেকে 8 মিটারও হয়, 6 থেকে 8 বা 9 মিটারও লম্বা হয়, সেই ঢেউ কিন্তু এটাকে বিগ্রতে পারবে না। এই হচ্ছে ব্যাপার, এমন ভাবে এটা তৈরি করছে, বলছে 2028-এর মধ্যে এটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে যদি 4 মাস 4 মান্থস 4 মাস অবধি উইদাউট এনি কন্ট্যাক্ট যদি পুরোপুরি এই দ্বীপটা মেন ভূখণ্ড বা যার সাথে কানেক্টেড রয়েছে তার সাথে যদি ডিটাচও হয়ে যায়, পুরো 4 মাস সময় অবধি এদের কোনো রকম কোনো সমস্যা হবে না। সব থেকে বড় কথা, তাহলে ম্যাম এখানে তো মানুষজন তো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। কতজন থাকার মতো ক্যাপাসিটি এখনো বলছে প্রায় 250 থেকে 230 টু 238 মতো লোকজন মানে লোক ওখানে থাকার মতো বলছে ব্যবস্থা বা মানে ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। এবং কোনো সমস্যা যে বললাম কত সাল মধ্যে তৈরি করতে চলেছে 2028। কি কি ক্রাইটেরিয়া বোঝা গেল তাহলে? মানে চীন মানে কি বলবো, এবার চীনকে দেখা দেখি রাশিয়া ফাশিয়াও শুরু করবে যে ভাই আমরাও এরকম কিছু একটা বানাবো। দেখতে পাচ্ছ এটা উপর থেকে দেখাতে একটু ছোট মনে হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো বাকি যখন ফুলফিল আরো হয়ে যাবে কোনো নাম টাম রাখলো কিনা সেটাও আমরা দেখবো, ঠিক আছে। শুধু এটুকুনি জেনে রাখবেন নিউক্লিয়ার রেজিস্ট্যান্ট, আর যা যা বিরোধী করতে পারবে সেটাও বলে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট। 5 বছরের স্থগিতাদেশের পরে ভারত কোন দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে? এটার অ্যান্সারও কিন্তু হয়ে যাচ্ছে কি চায়না। এটার অ্যান্সারও চায়না হয়ে যাবে। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে গিয়ে যখন ইন্ডিয়া গোয়ালিয়র ভ্যালি, যেটা গালওয়ান ভ্যালি, সেইখানে কিন্তু ইন্ডিয়ার সেনা এবং চায়নাদের সেনার মধ্যে একটা গন্ডগোল হয়েছিল। ইন্ডিয়া এবং চায়নার একটা ডিসপিউট হয়েছিল কত সালে? 2020 সালে। তো তারপর থেকে কিন্তু চায়নাদের উইদাউট ভিসা মানে ভিসার যেই নাগরিকদের মানে তাদের কিন্তু ঢোকা নিষিদ্ধ হয়ে গেছিল। তো সেটাকেই রিসেন্টলি আবার দেখতেই পাচ্ছ 2025 সালে কি কি ঘটনা ঘটেছে। 2025 সালে কিন্তু এসসিওর বৈঠকে ভারতের থেকে পার্টিসিপেট করতে গেছেন এবং মোদিজি গিয়েছেন সফরে কদিন আগে। জুলাই থেকে মোটামুটি জুলাই 2025 থেকে সম্পর্ক আবার জুলাই 2025 থেকে আবার সম্পর্ক মোটামুটি ভালো হচ্ছে, ভালো হতে দেখা গেছে। সেই কারণেই বলছে যে তাহলে ট্যুরিস্টদেরকে আবার কিন্তু তাদের যে পর্যটন ভিসা সেটাকে পুনরায় আবার চালু করে দেওয়া হবে, ইন্ডিয়াতে এন্ট্রি করা হবে। আচ্ছা এর আগেও আমরা যদি দেখি ইন্ডিয়া চায়না ওয়ার কত সালে হয়েছিল? 1962। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ঠিক করে দিও, ঠিক আছে। এখন যেহেতু আমি রেকর্ড করছি তো আমার যেটা মনে পড়ছে ইন্ডিয়া চায়না ওয়ার কিন্তু 1962 তে ছিল। আরেকটা তার সাথে সাথে কৈলাস মানসরোবর যাত্রা সেটাও কিন্তু আবার ওপেন করে দিচ্ছে। দেখো ওই পোর্শনটা কিন্তু ওই বর্ডার বরাবর থাকলো, ওই এলাকাটার কন্ট্রোল চায়নাদের হাতেই ছিল। তো যেহেতু এদিকেও বন্ধ করেছে তাই ওদিকেও কিছু রকম সমস্যার সংকেত দেখে বন্ধ করে দেওয়া হয়েছিল, বাট আবার কিন্তু পুনরায় এই যে কৈলাস মানসরোবর যে যাত্রা সেটাকে ওপেন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট বলছে কি মাউন্ট সেমেরু যা সম্প্রতি হিংস্রভাবে বিস্ফোরিত হয়েছে কোন দেশে অবস্থিত? হিংস্রভাবে বুঝতেই পারছো এখানে যে কটা জায়গা রয়েছে সবকটাই মোটামুটি আগ্নেয়গিরি প্রবণ দেশ। তো এখানে কিন্তু ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু যেটা রিসেন্টলি কি হয়েছে আবার ইরাপ্টেড হয়েছে এবং সেটা খুব ভয়ানক ভাবে। আচ্ছা তাহলে লোকেশনটা আমরা একটু দেখে নিই। মাউন্ট সিমেরু কোন লোকেশনে অবস্থিত? এটা কিন্তু জাভা আইসল্যান্ডে রয়েছে। এবং জানো এবং তোমাদেরকে পড়িয়েও ছিলাম সব থেকে বেশি আগ্নেয়গিরি কোথায় দেখতে পাওয়া যায়? সেটা কিন্তু দেখতে পাওয়া যায় হচ্ছে তোমাদের এই ইয়েতেই ইন্দোনেশিয়াতে 120টিরও বেশি কিন্তু আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। আর কি একে রিং অফ ফায়ার,
এবং এই জাভা আইল্যান্ডের এদিকেই কিন্তু রয়েছে রিং অফ ফায়ার। যদি আমরা বলি যে ইন্দোনেশিয়া কোন দুটো সাগরের মাঝখানে অবস্থান করছে, সাগরের মাঝখানে যদি বলি, একদিকে রয়েছে কিন্তু তোমাদের এই পাশে রয়েছে ইন্ডিয়ান ওশান, আর আরেকদিকে কিন্তু রয়েছে স্পেসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এবং ঠিক সেই মিডিল লোকেশনের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া। আচ্ছা, আর এখানে 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 বেসিক্যালি আমাদের যদি দেখি যে এই যে ইরাপশনটা, দুটো প্লেট, অবশ্যই দুটো প্লেটের এক্সেস মানে তাদের ডিফারেন্স দেখতে পাওয়া যায় বা তাদের মুভমেন্টের কারণে হয়। একটা হচ্ছে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, আর একটা কোন প্লেট? ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের সাথে রয়েছে ইউরেশিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে? এই দুটোর কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইন্ডিয়া যদি চলে আসি, ইন্ডিয়ার মধ্যে কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে ব্যারেন দ্বীপ, সেখানে জ্বলন্ত আগ্নেয়গিরি দেখা যায় এবং রিসেন্টলি মাড ভলকানো কিন্তু এই আন্দামানে দেখতে পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখি, কি বলছে এখানে দেখো, মালয়েশিয়া এদিকে ইন্ডিয়ান ওশান রয়েছে, জাভা দ্বীপ রয়েছে, এই দিকটা কিন্তু রয়েছে তোমাদের স্পেসিফিক ওশান। ক্লিয়ার? চলো, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সম্প্রতি কোন রাজ্যের উপকূল রেখা বরাবর উপকূলীয় সুরক্ষা অনুশীলন সাগর কাবাজ 2025 পরিচালনা করেছে? সাগর কাবাজ, বুঝতেই পারছো, সাগর কাবাজ, এইটা কিন্তু সাগর কাবাজ, এটা হচ্ছে তোমাদের 2 বছরে একবার করে হয়, 2 বছরে কিন্তু 2 বছরে একবার করে হয়। আর এটা এই রিসেন্টলি যেটা এই অনুশীলনটা কিন্তু 2 দিন ধরে চলেছে, 2 ডেজ গেল। আচ্ছা, ইন্ডিয়ান কোস্ট গার্ড যাদের এটা সংগঠিত করেছে কোন জায়গায়? সেটা করেছে হচ্ছে গিয়ে তোমাদের মহারাষ্ট্র এবং গোয়া, অর্থাৎ এই সাইডটা, এই কোস্টটায় যদি দেখি, মহারাষ্ট্র এবং গোয়া, যাকে আমরা বলে থাকি কোঙ্কান কোস্ট বা কোঙ্কান উপকূল, যেটা আমরা বলে থাকি, ঠিক আছে? কন্ডাক্টেড করেছে কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ, মানে সমুদ্র তটীয় যে সুরক্ষা, তার জন্য কিন্তু এই তোমাদের সাগর কাবাজটা করা হয়েছে, যেটা আইসিজি, এই যে বললাম ইন্ডিয়ান কোস্ট গার্ড, গঠন হচ্ছে 1977, অ্যাক্ট হচ্ছে 1978। আচ্ছা, আর ভারতবর্ষের মধ্যে আমরা যদি ভারতের এই যে কোস্টাল এরিয়া, মোটামুটি যদি দেখি, এই যে পুরো কোস্টাল এরিয়া, এটা কত দূর অব্দি? 11,098 কিলোমিটার, যার মধ্যে সব থেকে কম এলাকায় রয়েছে গোয়া, আর সব থেকে বেশি মনে হয় গুজরাট, মানে হ্যাঁ, গুজরাট সব থেকে বেশি তটীয় এলাকা রয়েছে এবং গোয়াতে সব থেকে কম তটীয় এলাকা রয়েছে। আচ্ছা, এই যে সাগর কাবাজ, এটা সংগঠিত তো হয়েছে মহারাষ্ট্র এবং গোয়াতে, বাট লঞ্চ হয়েছিল কিন্তু তামিলনাড়ু থেকে। এটা লঞ্চ হয়েছিল তামিলনাড়ু থেকে, 2 বছরে একবার হয়, আর মোটামুটি ক্লিয়ার? এই কটা পয়েন্ট একটু মাথায় রেখো, ঠিক আছে? মহারাষ্ট্র এবং গোয়াতে সাগর কাবাজ 2/25। চল, নেক্সট কি বলছে? তাদের আন্দোলন পুনর্জীবিত করার জন্য মাওবাদীদের প্রচেষ্টা ব্যর্থ করতে কোন রাজ্য অপারেশন সম্ভব চালু করেছে? কি অপারেশন? এই ছোট করে লিখলাম, হ্যাঁ, অপারেশন কি নাম রেখেছে? অপারেশন সম্ভব। মন দিয়ে একটু শুনবে পয়েন্টগুলো। অপারেশন সম্ভব লঞ্চ করেছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। এখানে যে কটা এলাকায় মোটামুটি দেখতে পাচ্ছ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় নকশালবাদীদের কিন্তু দেখা যায়। রিসেন্টলি আমি যদি খুব ভুল না হয়, তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম পুরোপুরি নকশালবাদবিহীন, নকশাল ফ্রি বলতে পারো বা নকশাল মুক্ত স্টেট কিন্তু ঘোষণা হয়েছে কোনটা? বিহারকে সম্পূর্ণরূপে নকশাল ফ্রি স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। এইবার অন্ধ্রপ্রদেশে বলছে যে অন্ধ্রপ্রদেশের যদি লোকেশন আমরা বলি, আরুলি সীতারাম ডিস্ট্রিক্ট, আরুলি
আরুলি সীতা রাম ডিস্ট্রিক্ট, আরুলি সীতারাম ডিস্ট্রিক্ট এলাকা থেকে কিন্তু তাকে মানে এই অপারেশন সম্ভবকে শুরু করা হয়েছে। বেসিক্যালি এই যে নকশালদের বা নকশালবাদী যারা রয়েছে তাদেরকেই ধরার জন্য বা এমন একটা অভিযান চালানো যাতে তারা নিজেরা সারেন্ডার করছে। আর এই নকশালবাদী মানে যে শুধু আদিবাসী লোকজন, গ্রাম্য লোকজনই ইনক্লুডেড থাকে তা নয়, কিন্তু এর মধ্যে খুব ভালো ভালো লোকজনও, মানে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার পরবর্তী সময় দেখা গেছে যে এরাও নকশালবাদীদের সাথে যুক্ত আছে। ঠিক আছে, এর আগেও যদি বলি যে এটা কি প্রথম, না, এর আগেও কিন্তু অপারেশন চালানো হয়েছিল। যেমন ধরো গ্রিন হান্ট, এই গ্রিন হান্ট, তারপরে ব্ল্যাক ফরেস্ট, এগুলো কিন্তু এই নকশালবাদীদের বিরুদ্ধে চালানো একটি অভিযান। বলা তো হচ্ছে যে 13 জন মতো হয়তো নকশালবাদী এই অপারেশন সম্ভাবে ধরাও পড়েছে। আর বিশেষ করে নকশালবাদী এলাকা তাদেরকে কিন্তু বলা হয় যে রেড করিডোরও কিন্তু তাদেরকে বলা হয়ে থাকে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন অব্দি, মানে আমি সেদিনকে কোথায় একটা ইয়েতে দেখলাম, মনে হয় যে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, সেখানে কিন্তু আগুন লেগেছে। বাকি যদি কোনো বেশি কিছু ডিটেলস হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সেটা করিয়ে দেবো। চল নেক্সট কি বলছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোন রাজ্যে রামকৃষ্ণ মিশনের প্রথম উত্তর পূর্ব কলেজ উদ্বোধন করছেন? মেঘালয়ের মুখ্যমন্ত্রী করেছেন মানে অবশ্যই সেটা কিন্তু মেঘালয় হবে। এবং তোমরা কি জানো এই মেঘালয়ের পুরো নাম কি? মেঘালয়ের নাম কিন্তু বলা হয় যে মেঘেদের রাজ্য, আইল্যান্ড অফ দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘালয়কে কিন্তু বলা হয় মেঘেদের রাজ্য। যাকে তাহলে কি বলছে, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন কার থেকে আসছে কথাটা? স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, এক কথায় কানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে আসে। তিনি কিন্তু প্রথমেই রামকৃষ্ণ মিশনের সূচনা করেছিলেন কত সালে? সেটা হচ্ছে 1897 ফার্স্ট তিনি শুরু করেছিলেন। এবং এর যে মূল উদ্দেশ্য, এটা হচ্ছে বেদান্তর উপরেই এদের মূল যে মানে থিওরি বলতে পারো, ব্যাখ্যা, অর্থাৎ প্রিন্সিপাল অফ কর্মা। আমি নিজে একজন ব্যক্তি রয়েছেন স্বামী সর্বপ্রিয় মহানন্দ মহারাজ, তোমরা যদি কখনো সময় পাও স্বামী সর্বপ্রিয় মহানন্দ মহারাজের সেই তার কিছু বক্তব্য এবং তার কিছু কথা কখনো যদি সময় পাও শুনো, ইউটিউবেও ফ্রিতে আছে, অসম্ভব সুন্দর কথা বলে। মানে লাইফে ডিমোটিভেট জিনিসটা কি বুঝবেন, আমি ওই যে বললাম মোটিভেশনাল স্পিচ নয়, আমি খুব প্র্যাকটিক্যালি এই যে এই বললাম না প্রিন্সিপাল অফ কার্মা, ওরা এতটাই প্র্যাকটিক্যালি তোমাকে সমস্ত সিচুয়েশনকে বোঝাবে না, যাদের শুনতে ভালো লাগবে বা ভাই যারা বুঝবে তারা বুঝতে পারবে, যারা বুঝতে পারবে না তাদের কাছে মনে হয় বেশি বকছে লোকটা। এবার যার যার ব্যক্তিগত চয়েস সেখানে, ঠিক আছে। আচ্ছা, এটা চলে গেল। মেঘালয় রাজ্যকে যদি আমরা দেখি, মেঘালয় রাজ্য কিন্তু আসাম থেকে আলাদা হয়েছিল 1972 তে 21শে জানুয়ারি মেঘালয় একটা স্টেটহুড আলাদা রাজ্য হিসাবে ঘোষিত হয়েছিল। আর বলে দিলাম প্রিন্সিপাল অফ ল এবং মেইন যেই রামকৃষ্ণ মিশনের মেইন ব্রাঞ্চ কোথায় যেটাকে বলি আমরা, সেটা মেইনটা কিন্তু রয়েছে বেলুর মঠে, দক্ষিণেশ্বর বেলুর মঠ যেটা আমরা বলে থাকি। আর সোহরা লঞ্চ করেছে কোথা থেকে? মেঘালয় সোহরা থেকে কিন্তু তার লঞ্চিং হয়েছে। বেদান্ত বলে দিয়েছি, কলেজ বলে দিয়েছি, ইনোগ্রেট বলে দিয়েছি, মোটামুটি সব পয়েন্ট ডান। মেঘালয় থেকে করছে কি? রামকৃষ্ণ মিশনের প্রথম উত্তর পূর্ব কলেজ। আবারও বলছি দেখো, এই যে মেঘালয় মিজোরাম গুলিয়ে ফেলো না কিন্তু, লিটারেট আর কোনটাতে বলছে রামকৃষ্ণ মিশন সেগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। প্রথম যখন টার্মটা আছে এটা কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো পরীক্ষায় আসবে। নেক্সট, কোন বিশিষ্ট ভারতীয় মানব হিতৈষীকে আইএসবি রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? বুঝতেই পারছো, রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড মানে কোনো টেকনোলজি বা রিসার্চ সেক্টর থেকে অবভিয়াসলি তাদেরকেই নামই নিযুক্ত হচ্ছে। তো সেটা হয়ে যাচ্ছেন কে? আজিম প্রেমজি, না রতন টাটা নন, তিনি হচ্ছেন আজিম প্রেমজি। তিনি কে? তিনি হচ্ছেন ফাউন্ডার অফ উইপ্রো, ঠিক আছে, ফাউন্ডার অফ উইপ্রো। তিনি ইন্ডিয়ান একজন ফিলিয়ান্থ্রপিস্ট, যিনি কিন্তু অনার্ড হয়েছেন কি পুরস্কারটি রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড।
নামটা মনে রাখবে, রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন, ঠিক আছে। আর এখানে কিন্তু ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস অ্যাওয়ার্ডটা কে দিয়েছে? অ্যাওয়ার্ড গিভেন বাই হচ্ছে আইএসবি স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান স্কুল অফ BUSINESS ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস। এবং এটা কোথায় দেওয়া হবে? পাঞ্জাবের মোহালিতে কিন্তু পুরস্কারটি প্রদান করা হবে। রিজনটা কি, কোন কারণে পুরস্কারটা দেওয়া হচ্ছে, কি কি ক্রাইটেরিয়া দেখা হয়েছে? ক্রাইটেরিয়ার মধ্যে যদি দেখা হয়, বলছে যে বিজনেস সেক্টরে বা তার লাইফের কেরিয়ারে যদি বিজনেস, তারপরে টেকনোলজি, তারপরে হচ্ছে তোমার মানে সোসাইটি এবং রিসার্চকে একত্রে নিয়ে কাজ করে এবং ফিল্ডে কোনো না কোনো ভাবে এই জিনিসগুলোকে আরো আপগ্রেড করেছে। তো সেই জন্যই তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। মনে রাখবে থার্ড এডিশন অফ ইনসাইট ফোরামে সেখানেও কিন্তু তাকে এই জিনিসটা প্রদান করা হচ্ছে। কি নাম মনে রাখবে? আজিম প্রেমজি, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ উইপ্রো। তাহলে বলে দিলাম কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে দিচ্ছে, এই 3টে পয়েন্ট, আর কি পুরস্কার দিচ্ছে, এই কটা একটু মনে রাখবে। তো এই ছিল তোমাদের 10টা মতো প্রশ্ন, যেটা আমি রেগুলার তোমাদেরকে করিয়ে থাকি। অবশ্যই কিন্তু যেগুলো নোট করিয়েছি, বলেছি, কানে শুনে নিয়ে অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে যাই, কেউ যদি আমাদের পেইড ব্যাচে চাইছো জয়েন করতে, কারণ আমি তোমাদের পেইড ব্যাচে বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, তারা প্রত্যেকে 7557050299 নাম্বারটা আবার বললাম, 7557050299 এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ব্যাচের লিংক সেখান থেকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, বা কোনো যদি মনে হয় কনফিউশন থাকে ব্যাচ নিয়ে, কারণ আমাদের এই সুপার পাস যেটা দেখতে পাচ্ছ, সুপার পাসে কিন্তু তোমাদের আরো অনেক রকমের ব্যাচ রয়েছে, সেটা আমি নেক্সট স্লাইডে বলে দিচ্ছি। তার আগে কিছু ওয়ান লাইনার রয়েছে। ভারতের প্রথম বাণিজ্যিক PSLV ওশিয়ান সেট কিন্তু উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়েছে, বাণিজ্যিক, সেটা হচ্ছে ওশিয়ান সেট। নেক্সট হচ্ছে সন্দীপ প্রধানকে সেবির পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রমুখ অ্যাপয়েন্টেড মধ্যে নামটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেবির সাথে কিন্তু নিযুক্ত হয়েছে সন্দীপ প্রধান। আর কি, জলশক্তি মন্ত্রক 2025 সালে বিশ্ব শৌচালয় দিবসে হামারা শৌচালয় হামারা ভবিষ্যৎ প্রচার অভিযানটি চালু করেছে। এটা আগে থেকে চলছিল, এবং সুলভ শৌচালয় যেটা ছিল এর আগে, তো এবার কিন্তু করা হয়েছে হামারা শৌচালয় হামারা ভবিষ্যৎ প্রচার অভিযান চালু করেছে। আর কি, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে লক্ষ্য সেন। অস্ট্রেলিয়ান ওপেন 2025 চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেছে কে? লক্ষ্য সেন। আর এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি রেকর্ডেড দিই বা লাইভ ক্লাস করাই, হোমওয়ার্ক ইজ মাস্ট, হোমওয়ার্কটা কিন্তু থাকবেই। যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই বলবো প্রত্যেকে ক্লাসটা করতে, তারা কিন্তু প্রত্যেকে হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাদের নাম অ্যাজ ইউজুয়াল তোমাদের পরের কমেন্টে আমি দেখিয়ে দেবো পরের স্লাইডে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের সুপার পাসে কিন্তু তুমি শুধুমাত্র একটা ব্যাচের জন্য পাচ্ছ তা নয়, এই যে আমাদের সুপার পাস লাইফ তুমি পেয়ে যাচ্ছ WBSSC গ্রুপ CND আপার প্রাইমারি টেট, সাথে সাথে পেয়ে যাবে MTS SSC GD WB ক্লার্কশিপের যে মেন্স চয়ন ব্যাচ, অনেকে তোমরা নিয়ে নিয়েছো, অলরেডি ক্লাস করছো, এবং এছাড়াও আপকামিং কিন্তু যে রেলওয়ের ভ্যাকেন্সি আসতে চলেছে, মেন তো বলবো SSC GD এবং MTS এখনই ঝটপট করে নিয়ে নাও, কারণ এরপরে দেরি হয়ে যাবে। তো সেখানে NTPC LP গ্রুপ ডি কনস্টেবল সমস্ত কিছুর ব্যাচ, আর পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আর এরপরেই কিন্তু আবার পুলিশের ভ্যাকেন্সি আসতে চলেছে। যারা চাইছো একদম বেসিক থেকে আমি শুরু করব, অবশ্যই করতে পারো। যারা মোটামুটি চাইছো না আমার কিছুটা পড়া কমপ্লিট, আমার একটু পলিশিং দরকার, তারা কিন্তু 3 মাসের জন্য নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই মক টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, এটা একদম মানে কমপ্লিমেন্টারি। তুমি যতদিন তোমার ভ্যালিডিটি থাকবে, তোমার মক টেস্টের ভ্যালিডিটি ততদিনই থাকবে। আর হ্যাঁ, 3 মাসের জন্য প্রাইস পড়ছে 369 টাকা, আর 1 বছরের জন্য প্রাইস কিন্তু পড়ছে কত? 1249 টাকা। তো ঝটপট যারা এখনো নাওনি আমাদের সুপার পাস লাইফ, অবশ্যই নিয়ে নাও। কোড ইউজ করতে পারো NITI, কোড ইউজ করতে পারো ক্যাপিটাল N ক্যাপিটাল T ক্যাপিটাল I। তো চলো আজকে, আর হ্যাঁ, 1 টাকা দিয়েও তোমরা কিন্তু ট্রায়াল নিয়ে দেখতে পারো,
1 টাকারও সুবিধা আছে, হ্যাঁ ঠিকই শুনেছো, 1 টাকারও সুবিধা আছে। 1 টাকা দিয়ে 2 দিনের ভ্যালিডিটি থাকবে। 2 দিন হওয়ার আগে কিন্তু অবশ্যই অটো পেটা অফ করে নেবে। যদি মনে হয় যে ক্লাস ভালো লাগছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে, কারণ এরকম অপরচুনিটি অন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে বলে আমার মনে হয় না। তো ঠিক আছে চলো, এটা তোমাদের গতকালকে মানে আগের দিনে যেটা লাস্ট তোমাদের ক্লাস নিয়েছিলাম তার হোমওয়ার্ক ছিল। অ্যান্সারটা হবে সৌদি আরবিয়া। আর সেটা তোমাদেরকে বলে দিলাম, হোমওয়ার্কটা তোমাদের স্ক্রিনশট এখন আমি যখন রেকর্ড করছি নেওয়া হয়নি, নেক্সট ক্লাস থেকে অবশ্যই থাকবে। তো চলো, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ছোট্ট করে একটা লাইক করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন দেখছো, তোমরা জানো আমার ক্লাসটা শিফট হয়েছে WBPSC চ্যানেল থেকে ফেসবুক বেঙ্গলিতে। এখন আমি সকাল 7টায় ক্লাস নিচ্ছি। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে হোমওয়ার্কটা কিন্তু জানাতে ভুলবে না। তো চলো, ক্লাসটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু সবাই ক্লাসটা করে নেবে, ঠিক আছে? দেখা হচ্ছে খুব শিগগিরই লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।